নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথা শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ভক্তপ্রভুর শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। ডিঙ্গামানিক হইতে ফিরিয়া আসিয়া ঠাকুর চাঁদপুরেই অবস্থান করিতেছেন। নানা স্থান হইতে গুরুভ্রাতারা আসিয়াছেন। মাঘ মাসে জন্মভূমিতে এবার ঠাকুরের জন্ম উৎসব। কীভাবে এই উৎসব সর্বাঙ্গ সুন্দর হইবে, প্রত্যহ এই বিষয়ে ঠাকুরের সম্মুখে বসিয়া আলোচনা হইতেছে। পূজনীয় রাজেন্দ্রের উপর চতুর্দিকে চিঠিপত্র লেখার ভার ন্যস্ত হইল। ভেদরগঞ্জ মোকামের প্রসিদ্ধ ব্যবসায়ী লালমোহন সাহার উপরে জন্ম উৎসবে সম্পূর্ণ ভার ঠাকুর ন্যস্ত করিলেন। শ্রদ্ধেয় ভ্রাতা লালমোহন সাহা এই গুরুভার বহন করতে ভীত হইলে ঠাকুর তাহাকে বলিলেন, কোনো চিন্তা নাই, আমার সমস্ত শক্তি আপনাকে দিলাম, আপনি নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করেন। বলিতে গেলে ঠাকুর নিজেই সব বিষয় বন্দোবস্ত করিয়া দিলেন। চতুর্দিকে সবাইকে পত্র দিয়ে আহ্বান করা হইল। এই উৎসবে কত লোকের সমাগম হইবে কেহই ধারণা করিতে পারিলেন না। উৎসবের পূর্বদিনে চাঁদপুর, নোয়াখালী, চৌমনি, ফেনী, কুমিল্লা হইতে বহু লোক একখানি ছোট স্টিমারে করিয়া রওনা হইয়া সন্ধ্যার পূর্বে আমরা সবাই ঠাকুরের জন্মভূমিতে পৌঁছালাম। লালমোহন সাহা ও অন্যান্য গুরুভ্রাতারা অক্লান্ত পরিশ্রম করছেন। আমি তাহাদের সমস্ত আয়োজন দেখে চমৎকৃত হইলাম। বিরাট ভাড়ার ঘর, সেখানে গিয়া দেখিলাম বিরাট আয়োজন। বস্তার পর বস্তা রাখিয়া চাউল ও ডাউল সাজানো। একধারে তরকারির পাহাড়, অন্যধারে নানা রকমের ফলমূল ও অন্যান্য জিনিস, ডাইল সব রহিয়াছে। বড় বড় উনান তৈয়ার হয়েছে। সন্ধ্যার পরে উৎসব এবং অধিবাস। কীর্তনাঙ্গিনায় অনেক কীর্তনীয় উপস্থিত। অধিবাস অন্তে অষ্টপ্রহর নাম কীর্তন আরম্ভ হইবে। শ্রী শ্রী ঠাকুরের আদেশ, রাহাপাড়া নিবাসী বৈষ্ণব প্রভুর শ্রী চন্দ্রকান্ত শীল অষ্টপ্রহর কীর্তনের পদ নির্ধারণ করিবেন। তিনি নাম শ্রবণে নাম নিলেন, জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ হরে জয়। এই নাম শ্রবণে কিন্তু সকলে সন্তুষ্ট হইলেন না। তাহারা চান 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিন্তু উপস্থিত ভক্তগণ যখন জানিতে পারলেন শ্রী শ্রী ঠাকুরই ওই বৈষ্ণব প্রভুরকে নাম নির্ধারণের ভার অর্পণ করিয়াছেন, তখন সবাই সানন্দে অধিবাস কীর্তনে যোগ দিলেন। নানা স্থান হইতে অনেক ভক্ত উপস্থিত হইয়াছেন। ডিঙ্গামানি গ্রামে এমন বাড়ি ছিল না যেখানে ভক্তদের থাকিবার স্থান দেওয়া হয় নাই। পরের দিন অতি প্রত্যুষে অষ্টপ্রহর কীর্তন আরম্ভ হয়েছে। কোথা হইতে কত কীর্তনের দল আসিতেছে তাহার কোনো ঠিকানা ছিল না। যেদিকেই তাকায় কেবল দেখি কীর্তনের নতুন নতুন দল কীর্তন করতে করতে আসিতেছে। অষ্টপ্রহর আঙিনায় আসিয়া মূল কীর্তনে যোগ দিতেছে। সমানভাবে কীর্তন চলিতেছে, লোকে লোকারণ্য। বস্তুত স্থানটি তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। সমস্ত দিন ধরিয়া লোকেরা প্রসাদ গ্রহণ করিতেছে। স্থানীয় 2-3টি বিদ্যালয়ের ছাত্ররা পূর্ণ উদ্যমে পরিবেশন ও অন্যান্য কার্য নির্বাহ করিতেছে। রাত্রি 1টার পরে ভোগ রান্না আরম্ভ হইল। তাহাও একটা দেখবার জিনিস। সারি সারি অনেক উনানে একসঙ্গে অনেক হাঁড়িতে রান্না হইতেছে। পরের দিন সকালে অষ্টপ্রহর কীর্তন শেষ করে সবাই নগর কীর্তনে বাহির হইলেন। প্রায় 2 ঘণ্টা পরে বাড়িতে ফিরিয়া যে কীর্তন আরম্ভ হইল তাহা এত মধুর ও প্রাণস্পর্শী, তাহা আমার ক্ষুদ্র লেখনী প্রকাশ করবার ভাষা নেই। ঠাকুর বাড়িতে সমস্ত স্থানে পৃথক পৃথক দলে নিত্য সংযমে উদ্দাম কীর্তন আরম্ভ হইয়াছে। তিল ধারণের স্থান ছিল না। এমনকি চেরাগালি ভাইও তাহার একটি দল লইয়া কীর্তন করিতেছেন। প্রায় বেলা 11টা পর্যন্ত এইভাবে কীর্তন চলিয়াছে। ওই পর্যন্ত সমস্ত স্থানে নাম ছাড়া অন্য কোনো শব্দ কেহ শুনিয়াছেন বলিয়া জানি না।
কীর্তন অন্তে দেখি রাস্তা ও মাঠ কোনো স্থান খালি নাই, চতুর্দিকে জনসমুদ্র, মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যায় না। এত লোকের সমাবেশ আর কোনো উৎসবে দেখি নাই। ভাবিলাম কিভাবে প্রসাদ বিতরণ হইবে। স্থানীয় এক ভদ্রলোকের অধীনে অনেক স্বেচ্ছাসেবক নিযুক্ত হইয়াছে। তাহারা অক্লান্ত পরিশ্রম করিয়া চতুর্দিকে কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করিতেছেন। বেলা 12টার পূর্বে ভোগ শেষ হইয়াছে। চতুর্দিকে ও মাঠে সবাই পংক্তি করিয়া বসিয়া আছেন। স্বেচ্ছাসেবকগণ প্রসাদের হাঁড়ি লইয়া বাহির হইলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রসাদ তাহারা কাহারও পাতে দেওয়ার পূর্বেই ভক্তরা হাঁড়ি শুদ্ধ প্রসাদ নিজেরাই লইয়া নিজেদের মধ্যে বন্টন করিয়া হাঁড়ি ফিরাইয়া দিলেন। আরও আশ্চর্যের বিষয়, যে মাঠে আগের দিন সবাই মলত্যাগ করিয়াছে সেখানেও ভক্তরা বসিয়া সানন্দে প্রসাদ গ্রহণ করিতেছেন। দূর দূর গ্রাম হইতে অনেকে সপরিবারে নৌকায় করিয়া আসিয়াছেন। তাহারাও এইভাবে প্রসাদ গ্রহণ করিলেন। প্রসাদ গ্রহণের এই রকম তীব্র আকাঙ্ক্ষা দেখা যায় না। আনুমানিক 40 থেকে 45,000 লোকে সমাগম হইয়াছে। মনে করিলাম রাত্রি 12টায়ও প্রসাদ বিতরণ শেষ হইবে না। কিন্তু আশ্চর্যের কথা এই যে সন্ধ্যার পূর্বেই প্রসাদ বিতরণ শেষ হইয়া গেল। দূরের ছাড়া সবাই চলিয়া গিয়াছেন। বুঝিলাম কাহার দয়াতে আজ এই অসম্ভব সম্ভব হইল। ঠাকুর আমাদের বাঞ্ছা কল্পতরু, অসীম তাহার শক্তি, তাহার অসাধ্য কোনো কার্যই নাই। অনেক গুরুভ্রাতারা মিলিয়া আমরা চেরাগালি ভ্রাতার বাসন দেখতে নদীর ধারে তাহার বাড়িতে উপস্থিত হইলাম। সেখানে চেরাগালি ভাইয়ের আসনের চতুর্দিকে কয়েকটি মোমের বাতি জ্বলিতেছে এবং আসনটিতে নানা রকম ফুল ছড়ানো রয়েছে। আমাদের বেশ ভালোই লাগিয়াছিল। সবাই মিলিয়ে আমরা সেখানে কীর্তনও করিয়াছিলাম। ডিঙ্গামানিক রওনা হইবার সময় শ্রী শ্রী ঠাকুরকে আমার বাসায় দেখিয়া রওনা হইয়াছিলাম। কিন্তু চাঁদপুর গিয়া শুনিলাম ঠাকুর সেদিন চট্টগ্রামে শ্রদ্ধেয় যোগেশচন্দ্র গুপ্তের বাসায় চলিয়া গিয়াছেন। জন্ম উৎসবের সময় ঠাকুর ওখানেই ছিলেন। চাঁদপুরের তৎকালীন রেলওয়ে ডাক্তারবাবুর সহিত আমাদের বিশেষ পরিচয় ছিল। ডাক্তারবাবুর বাসা বেশি দূর নয়, প্রায়ই আমরা যাওয়া আসা করিতাম। এই ডাক্তারবাবুর বাসার মধ্যে মধ্যে পূজনীয় মা আনন্দময়ী আগমন করিতেন। একবার ঠাকুর আমার চাঁদপুরে বাসায় আছেন। একদিন ডাক্তারবাবু লোক পাঠাইয়া আমাকে জানাইলেন মা আনন্দময়ী আজ বিকালে ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে আসিবেন। এই সংবাদ চতুর্দিকে কি করিয়া প্রচার হইল জানিতে পারি নাই। বেলা 3টা হইতে আমার বাসায় লোক সমাগম আরম্ভ হইল। ঘরের মধ্যে ঠাকুর একখানি খাটের উপর বসিয়া আছেন। নিচেতে লোকে লোকারণ্য, তিল ধারণের স্থান নেই। বহু লোক বাহিরেও দণ্ডায়মন হইয়া রহিয়াছেন। বেলা 5 ঘটিকায় মা আনন্দময়ী আমার বাসায় পদার্পণ করিলেন। বাহিরে দরজার নিকট মাকে প্রণাম করিলে তিনি হাসিয়া আমার সহিত ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। অতি কষ্টে লোকের ভিড় কাটাইয়া মাকে ঠাকুরের খাটের ওপর তুলিয়া দিলাম। ঠাকুর ও মা দুইজনেই দুইজনের মুখের দিকে তাকায়া আছেন। বহু সময় বোধ হয় আধ ঘণ্টা হইবে। এইভাবে বসিয়া থাকা পর মা বলিলেন, এইবার যাই। ঠাকুরের উত্তর শুধু বলিতে শুনিলাম, আচ্ছা। আর কোনো কথাই আমরা শুনি নাই বা বুঝি নাই। চক্ষের ভাষায় তাহাদের পরস্পরে ভাব বিনিময় করিলেন, অনুমান করিলাম। অতি কষ্টে আবার ভিড় কাটাইয়া মাকে বাহিরে আনিলে ডাক্তারবাবু তাহাকে লইয়া চলিয়া গেলেন। আমার বাসায় আরেকবার মা আনন্দময়ী ঠাকুরের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন, কিন্তু তাহাদের মধ্যে কোনো কথোপকথন শুনি নাই। তাহাদের ভাষা পৃথক। সে ভাষা আমাদের মতো জীবের শুনিবার শক্তি কোথায়? জয় রাম, জয় গোবিন্দ।